হাতের কাছে কিছু না পেয়ে টেবিলের উপরে রাখা ফল কাটার ছুরিটা দিয়ে আমি ওদের আক্রমণ করি। অতর্কিতে আমি এভাবে ওদের উপরে ঝাঁপিয়ে পড়বো সেটা ওরা কল্পনাও করতে পারেনি। ওরা চমকে উঠে পালাবার চেষ্টা করলেও ওই শয়তানটা সুকান্ত সেন আমার হাতে আটকা পড়ে যায়। আর আমি ওই ছুরির আঘাতে ওকে শেষ করে দিই। শুধুমাত্র আমার একটাই আক্ষেপ, ওই পিনাকি চ্যাটার্জি আমার হাত থেকে বেরিয়ে যায়। আমি চেয়েছিলাম ওকে আমি নিজের হাতে শেষ করব। আমার বাবা বলে ওকে আমি রেয়াত করব না। চেন্নাইয়ের একটা কনফারেন্সে যাওয়ার উদ্দেশ্যে একদিনের জন্য কলকাতায় এসেছিলেন বহরমপুর কলেজের প্রফেসর। আর সেখানেই তার সঙ্গে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। এখনো পর্যন্ত যা সন্দেহ করা হচ্ছে তাতে করে নিজেরই এক ছাত্রীর হাতে খুন হয়েছেন অধ্যাপক। আজ কি তাজা খবর, কলকাতার এক নামী হোটেলে নিজের ছাত্রীর হাতে খুন হয়েছেন বিখ্যাত অধ্যাপক ডক্টর সুকান্ত সেন। আজ কি তাজা খবর। সেই ছাত্রী নির্মমভাবে একটি ছুরির মাধ্যমে বারংবার আঘাত করে অধ্যাপককে। সূত্রের খবর, অধ্যাপক শেষ মুহূর্তে তার কাছে প্রাণ ভিক্ষা চাইলেও সেই ছাত্রী তার নির্মম হত্যালীলা থেকে এক বিন্দুও সরে আসেনি। অবশেষে রক্তাক্ত অবস্থায় অধ্যাপক মৃত্যুর কোলে ঢলে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই ছাত্রীকে আটক করলে সে তার নিজের অপরাধ স্বীকার করে নেয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থার এই অবনতি, আজকে শহরের শিক্ষিত সমাজ সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে। এভাবেই কি তবে বারবার করে চরম নির্মম আঘাতের সম্মুখীন হতে হবে শিক্ষিত সমাজকে? এর উত্তর আজ কে দেবে? প্রশ্নটা রাখা রইল জনগণের কাছে। ঘটনার 3 দিন পর সুকান্ত সেন হত্যা রহস্যের শুনানি শুরু হয় আদালতে। জাস্টিস গাঙ্গুলির এজলাসে পুলিশ তাদের রিপোর্ট জমা করেছে, যাতে খুব পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে যে প্রফেসর সুকান্ত সেনের ছাত্রী সৌমি চ্যাটার্জি তার নিজের জবানবন্দিতে স্বীকার করেছে যে সেই অধ্যাপককে খুন করেছে। অতএব খুনিকে খুঁজে বের করার ব্যাপারে পুলিশকে আর বেশি কিছু খোঁজ তল্লাশি করতে হয়নি। তবু সরকারি নিয়ম মেনেই সরকার পক্ষের আইনজীবী নামকরা ব্যারিস্টার শ্রীযুক্ত অমিতেশ মুখার্জি এসেছেন কেসটায় অ্যাপিয়ার করতে। উল্টো দিকে সৌমিকে ডিফেন্ড করার জন্য প্রায় কেউ নেই, শুধুমাত্র তার হতদরিদ্র মা শ্রীমতী মঞ্জু দেবী। এজলাসের একেবারে কোনায় একটা চেয়ারে বসে রয়েছে। তার সম্বল বলতে শুধুমাত্র একটা বিশ্বাস, তার মেয়ে এই খুন করতে পারে না। এজলাসের একটা চাপা গুঞ্জনের মধ্যেই জাস্টিস গাঙ্গুলি এসে পৌঁছলে সবাই উঠে দাঁড়িয়ে মাননীয় বিচারক মহাশয়কে সম্ভাষণ জানায়। অর্ডার অর্ডার। আর তারপরেই শুরু হয় কোর্টের প্রসিডিং। আচ্ছা মঞ্জু দেবী, মাননীয় জাস্টিস গাঙ্গুলি আপনাকে আপনার কথা বলার সুযোগ দিয়েছেন। এবার আপনি দয়া করে আপনার কথার সপক্ষে যুক্তি পেশ করুন। ধর্মাবতার, আমি আর কি যুক্তি পেশ করব? আমি শুধু আপনার কাছে অনুরোধ করতে চাই যে আপনি আমার মেয়ের উপরে ওঠা অভিযোগটা একটু মানবিকতার দৃষ্টিতে দেখুন। আমি সৌমির মা হয়ে বলছি, ও নির্দোষ। আসলে কি ব্যাপার জানেন তো মঞ্জু দেবী, এই আদালতে কোনো অপরাধী প্রথমে স্বীকার করে না যে সেই অপরাধটা করেছে। প্রথমে সে সবসময় নিজের অপরাধ অস্বীকার করে, তারপর আমাদের সওয়াল জবাবের মধ্যে দিয়ে সত্যিটা বের হয়ে আসে। তবে তাতে মাননীয় আদালতের কিছুটা সময় নষ্ট হয়।
প্রকৃত অপরাধীকে শনাক্ত করে শাস্তির বিধান দিতে। তাই আপনার কাছে অনুরোধ, আপনি আর এই সামান্য কেসটা নিয়ে আমাদের সময়, সাথে সাথে মাননীয় ধর্মাবতারের মূল্যবান সময় নষ্ট করবেন না। আপনি স্বীকার করে নিন আপনার মেয়ে সৌমি অপরাধী। আর সব থেকে বড় কথা হলো আপনার মেয়ে নিজেই তো মেনে নিয়েছে এই খুনটা সে নিজে করেছে বলে। থানায় জিজ্ঞাসাবাদের সময় সে নিজে মুখে স্বীকার করেছে সেই খুনটা করেছে, আর খুনের কারণও সে বলেছে। পুলিশ তার সেই নিজে হাতে সই করা জবানবন্দির কপি আদালতে পেশও করেছে। তাহলে আপনি কেন তারপরেও এটা মেনে নিতে পারছেন না সেটাই তো বুঝতে পারছি না। পারছি না, তার কারণ আমি সৌমির মা। আমি ওকে ছোট থেকে মানুষ করেছি পরম স্নেহ আর ভালোবাসায়। ছোটবেলায় ওর বাবা চলে যাওয়ার পর থেকে আমি ওকে বড় করেছি। তাই আমি জানি আমার শিক্ষায় বড় হয়ে ওঠা কোনো মেয়ে এরকম জঘন্য কাজ করতেই পারে না। তাই গোটা জগৎ যদি চিৎকার করেও আমাকে বলে, আমি তাও মানব না, কিছুতেই মানব না যে আমার মেয়ে খুনি। অর্ডার, অর্ডার। সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছে মঞ্জু দেবী, তবে আপনি কোনটা মানবেন বা মানবেন না তাতে তো সত্যিটা পাল্টে যাবে না। আর সত্যিটা এটাই যে আপনার মেয়ে সৌমি চ্যাটার্জি একজন খুনি। অর্ডার, অর্ডার। অমিতেশবাবু, এই কেসটা এখনও বিচারাধীন রয়েছে, তাই আমার মনে হয় এখনই আপনি এভাবে কেসটার সিদ্ধান্ত শুনিয়ে দিতে পারেন না। আর যদি অভিযুক্তা সৌমি চ্যাটার্জি নিরপরাধ হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা থেকে থাকে, তবে আমি এই কেসটা শুনতে রাজি আছি। তাই সময় নষ্টের ব্যাপারে আপনি মাথা না ঘামিয়ে মঞ্জু দেবীকে নিজের কথাটা বলতে দিন। আমি দুঃখিত। আসলে এই কেসটায় শোনার মতো কিছু আর অবশিষ্ট নেই। শুধু শুধু মঞ্জু দেবী জেদ করে আমাদের সকলের সময় নষ্ট করতে চাইছেন, সেই কারণেই আমি কথাটা বলেছিলাম। আমাদের সকলের মূল্যবান সময়ের ব্যাপারে আপনি যে যথেষ্ট সচেতন সেটা জেনে ভালো লাগলো। তবে আমার মনে হয় এবার আপনি নিজে একটু চুপ করে মঞ্জু দেবীকে তার কথা বলার সুযোগ দিন। আপনার আদেশ শিরোধার্য ধর্মাবতার। এই কথা বলে নামকরা ব্যারিস্টার শ্রীযুক্ত অমিতেশ মুখোপাধ্যায় তার নির্দিষ্ট চেয়ারে গিয়ে বসলেন। আর মাননীয় বিচারক মহাশয় মঞ্জু দেবীর দিকে তাকিয়ে বলেন, আপনি কি বলতে চান সেটা দয়া করে উইটনেস বক্সে এসে বলুন। আপনার কি কোনো লয়ার আছেন? আপনার হয়ে এই কেসটা কে লড়বেন? না হুজুর, আমার কোনো উকিল নেই। কোনো উকিল দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। সৌমির বাবা একটা সামান্য সরকারি চাকরি করতেন। তিনি চলে যাবার পর থেকে আমি অত্যন্ত কষ্ট করে মেয়েকে বড় করেছি। তাই আমার অনুরোধ, আপনি সৌমির দিকটা একটু মানবিকতার সঙ্গে বিবেচনা করে দেখুন। আমি আপনার দুটো পায়ে পড়ছি হুজুর। আচ্ছা, একজন মা হিসেবে আপনি সঠিক কাজই করেছেন, কিন্তু আইন যে শুধুমাত্র মানবিকতার ওপর ভরসা করে চলে না মঞ্জু দেবী। আইনের কোনো সিদ্ধান্ত আসতে গেলে প্রয়োজন পড়ে সাক্ষী, প্রমাণ এবং যুক্তি। আর আমি যতদূর কেসটা পড়ে দেখেছি তাতে এই খুনটার ব্যাপারে সব কয়েকটি তথ্য প্রমাণই আপনার মেয়ের বিরুদ্ধে, আর পুলিশের কাছে সে নিজে স্বীকারও করেছে। আপনার অনুরোধ আমি বুঝতে পারছি, কিন্তু আপনার মেয়ে যে নিরপরাধ সেটা যে প্রমাণ করতে হবে মঞ্জু দেবী। আর সেটা করতে না পারলে আইন যে তাকেই দোষী বলে মনে করবে সেটা আশা করি আপনি জানেন। মাননীয় বিচারক কথাটা শেষ করার পরেই সম্পূর্ণ ইজলাসে একটা চাপা গুঞ্জন শুরু হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই সরকারি আইনজীবী অমিতেশ মুখোপাধ্যায় উঠে দাঁড়িয়ে বলে ওঠেন, আচ্ছা মঞ্জু দেবী, এই যে আপনি বললেন আপনার স্বামী চলে যাওয়ার পর আপনি নাকি অনেক কষ্ট করে সৌমিকে মানুষ করেছেন, এই ব্যাপারে আমার একটা কথা জিজ্ঞেস করার আছে। আপনার স্বামী চলে গেছেন,
কথাটার মানে কি? তিনি কি মারা গেছেন, নাকি তিনি আপনাদের ছেড়ে চলে যান অন্য কোনো মহিলার কাছে? অমিতেশ বাবু, আপনার এই প্রশ্নটা কি কোনোভাবে এই কেসের সঙ্গে সম্পর্কিত? যদি তা না হয় তবে আপনি এই প্রশ্ন এখন করছেন কেন? অবশ্যই সম্পর্কিত মাননীয় ধর্মাবতার। এই কেসটার ব্যাপারে খোঁজখবর নিতে গিয়ে আমি যতদূর জানতে পেরেছি, তাতে মঞ্জু দেবীর স্বামী আজ থেকে 20 বছর আগে তাদের ছেড়ে অন্য কোনো মহিলাকে বিয়ে করে অন্যত্র থাকতে চলে যান। আর তার সেই চলে যাওয়ার কারণ সম্পর্কে যতটুকু জানতে পারা যায়, সেটা হলো মঞ্জু দেবীর স্বভাব চরিত্রের ওপর তার স্বামী একেবারে সন্তুষ্ট ছিলেন না, এবং সেই কারণেই তিনি মঞ্জু দেবীকে ত্যাগ করেছিলেন। কে ঠিক বলছি তো মঞ্জু দেবী? বলুন। দেখুন উকিলবাবু, এই ঘটনা আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। তখন সৌমির বয়স মাত্র 3 বছর। আপনি এখন এই সমস্ত কথা তুলে আদালতের সামনে আমাকে অপমানিত করছেন কেন? আমার স্বামীর সঙ্গে আমার বিগত 20 বছর কোনো যোগাযোগ নেই, তাহলে আজ এই প্রসঙ্গটি টেনে আনার কি অর্থ? এর অর্থ একটাই মঞ্জু দেবী, আমি মাননীয় আদালতের কাছে এই ব্যাপারটাই পরিষ্কার করে বলতে চাইছি যে আপনার স্বভাব চরিত্রের উপরে আপনার স্বামীর ভরসা ছিল না আজ থেকে 20 বছর আগেই। আর সেই আপনি আপনার মনের মতো করে আপনার মেয়েকে তৈরি করেছেন, যেটা আপনি নিজেই বলেছেন। স্বাভাবিকভাবে আপনার মেয়ে সৌমিও আপনার মতো মানসিকতা এবং চারিত্রিক গুণাবলী নিয়েই বড় হয়েছে, আর স্বাভাবিকভাবেই সেটা এই কেসের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক বলেই আমি মনে করি। আর সেই কারণেই আমি ব্যাপারটা আদালতের সামনে উপস্থাপনা করলাম। আশা করি মাই লর্ড ব্যাপারটা নোট করবেন। ধর্মাবতার, এখানে আমার ব্যক্তিগত জীবনের কথা কেন আলোচিত হচ্ছে? এসবই মিথ্যে। এসবের সাথে আজকের এই ঘটনার কোনো সম্পর্ক নেই। আজ আমি আদালতের কাছে অনুরোধ করতে এসেছি আমার মেয়ের জন্য। আপনারা ওর ব্যাপারটা মানবিকতার সঙ্গে বিচার করুন। তা বললে তো হয় না মঞ্জু দেবী। আপনি যখন নিজেই কথাটা বললেন যে আপনি আপনার মেয়েকে আপনার মনের মতো করে মানুষ করেছেন, আপনার ওপরই যখন আপনার স্বামী ভরসা করতে পারেনি, তখন আপনার মনের মতো করে তৈরি করা সৌমি দেবীর কথার ওপর আদালত কি করে বিশ্বাস করে বলুন? অমিতেশ বাবু, আপনি একজন প্রথিতযশা উকিল, সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি। আপনার থেকেই সামান্য সামাজিক সচেতনতা বোধটা আমরা আশা করতে পারি। আর এরপর যদি আপনি চুপ করে গিয়ে মঞ্জু দেবীকে তার কথা বলার সুযোগ না দেন, তাহলে কিন্তু আমি ধারণা করে নেব যে আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবে তার উপরে মানসিক চাপ তৈরি করার চেষ্টা করছেন। আমি 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 দুঃখিত ধর্মাবতার। আমি কথা দিচ্ছি আমি আর কোনো কথা বলবো না। মঞ্জু দেবীর যদি বলার মতো কোনো যুক্তি থেকে থাকে তাহলে তিনি স্বাচ্ছন্দ্যে বলতে পারেন। আপনি এবার কাঠগোড়ায় এসে আপনার কথা বলুন মঞ্জু দেবী। আমার এখানে বলার মতো কিছুই নেই মাননীয় বিচারক মহাশয়। আমি শুধু আপনার চরণে এইটুকুই নিবেদন করতে চাই যে আমার মেয়ে সৌমি নির্দোষ। আপনি দয়া করে ওকে মুক্তি দিন। মঞ্জু দেবী, আপনার মনের আকুলতা আমি বুঝতে পারছি, কিন্তু কোর্ট এভাবে চলে না। আইন নিজের পথ ঠিক করে বিচারের পথেই। আপনি বরং এক কাজ করুন, একজন উকিলবাবুর সাথে পরামর্শ করে কেসটা থেকে লড়তে বলুন। তিনি যথাযথভাবে আপনাকে সাহায্য করতে পারবেন। আমি এই কেসটার পরবর্তী শুনানির জন্য আগামী 3 দিন পরে একটা ডেট দিয়ে দিচ্ছি। সেদিন আপনি প্রস্তুত হয়ে আসবেন, কেমন? হ্যাঁ, তবে মনে রাখবেন, সেদিনের পরে আমি কিন্তু আপনাকে আর কোনো সুযোগ দিতে পারবো না। আপনার মেয়েকে দোষী সাব্যস্ত করতে আমি বাধ্য হব। মাননীয় জজ সাহেব তার নোটবুকে কিছু একটা লিখতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই কোর্টে এসে উপস্থিত হয় একজন বছর 35-এর এক যুবক, পরনে উকিলের কালো গাউন। সোজাসুজি এজলাসে ঢুকে বিচারক মশাইকে সম্ভাষণ জানিয়ে ছেলেটি বলে ওঠে, মাননীয় ধর্মাবতার, আমার নাম অনিকেত বন্দ্যোপাধ্যায়। আমি 2 বছর আগে ল পাস করেছি। আমি অধ্যাপক ডক্টর সুকান্ত সেনের হত্যাকাণ্ডের ফাইলটা ভালো করে পড়ে দেখেছি, আর সেই সূত্রেই আমি সৌমি চ্যাটার্জির পক্ষ থেকে এই কেসটায় সওয়াল করতে চাই।
অবশ্য তাতে মঞ্জু দেবীর লিখিত অনুমতি লাগবে, তবে আমার মনে হয় সেটা আমরা পরে ভেবে দেখতে পারি। আপনি যদি অনুমতি দেন তবে আমরা কেসটা এগোতে পারি। আজকালকার উঠতি এই সমস্ত উকিলগুলোর এই এক জ্বালা, মিডিয়ার সামনে হিরো হওয়ার একটা সুযোগ পেলেই হলো। কোথা থেকে জানি উড়ে এসে লাফিয়ে পড়বে কেসের মধ্যে, আর শেষ পর্যন্ত আদালতের সময় নষ্ট করে আর সর্বোপরি নিজের নাক কাটিয়ে ফিরে যাবে। তার থেকে আমি আমার লার্নেড ফ্রেন্ডকে অনুরোধ করব, ল পাশ করে সদ্য এত ঝামেলার কেসে মাথা না ঘামিয়ে কোনো একজন সিনিয়র লয়ারের কাছে কয়েক বছর কাজ শিখতে। মিডিয়া গরম করার সুযোগ তারপরেও অনেক পাওয়া যাবে। দেখুন স্যার, আমি যখন থেকে ল পড়তে এসেছি তখন থেকেই আপনাকে আমার গুরু বলে মনে করি। আপনি আমার প্রণম্য এবং অগ্রজ, বলতে পারেন আপনাকে আদর্শ করেই আমি এই প্রফেশনে এসেছি। তাই আমি এই কাজটার ব্যাপারে আরও বেশি আগ্রহী এই কারণে যে খুব কাছ থেকে আপনাকে দেখার সুযোগ পাবো, আর অবশ্যই অনেক কিছু শিখতেও পারবো। তাই আপনার পরামর্শ আমি গ্রহণ করলাম। তবে আপাতত আমরা এই কেসটার ব্যাপারেই মনোনিবেশ করি। কি মঞ্জু দেবী, অনিকেত বাবুকে আপনার উকিল নির্বাচন করতে কোনো অসুবিধে নেই তো? আমি কি বলবো হুজুর, তবে আমার সেই আর্থিক সামর্থ্য নেই যে তার ফিজ আমি নিয়মিত দিতে পারবো। কথাটা বলার সঙ্গে সঙ্গেই অনিকেত প্রায় ছুটে গিয়ে কাঠগড়ায় দাঁড়ানো মঞ্জু দেবীর হাত দুটো শক্ত করে চেপে ধরে, আর ওর হাতের ছোঁয়া পেয়ে মঞ্জু দেবীর মনে হয় ছেলেটাকে ভরসা করা যায়। মোটামুটি ছিপছিপে চেহারার অধিকারী হলেও চোখের দৃষ্টির মধ্যে একটা অসীম গভীরতা আছে অনিকেতের। সব থেকে বড় কথা হচ্ছে, ও যখন নিজে থেকেই কেসটা লড়ার জন্য এসেছে তখন ওর প্রস্তাব স্বীকার না করে মঞ্জু দেবীর কিছু করারও নেই। ফলে মাথা ঝাঁকিয়ে তিনি সম্মতি দেন, আর ঠিক সেই মুহূর্তেই বিদ্যুতের বেগে অনিকেত গিয়ে দাঁড়ায় এজলাসের ঠিক মধ্যিখানে। মাই লর্ড, এই কেসটার ব্যাপারে পুলিশ যে রিপোর্ট সাবমিট করেছে আমি সেটা খুব ভালো করেই দেখেছি। তবে আমার এই প্রসঙ্গে কয়েকটা কথা জিজ্ঞাসা করার আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার ইন্সপেক্টর শ্রী অনুপ সরকেলকে একবার কাঠগড়ায় ডেকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। পারমিশন গ্র্যান্টেড। সামনের চেয়ার থেকে অনুপবাবু উঠে আসলে মঞ্জু দেবী কাঠগড়া থেকে নিচে নেমে আসেন। তারপর ধীর পায়ে হেঁটে গিয়ে সামনের একটা চেয়ারে বসে পড়ে, আর চোখের সামনে অবাক দৃষ্টিতে দেখতে থাকেন তার স্বাদের মেয়েকে নিরপরাধ প্রমাণ করার জন্য তাকে কতটা লড়াই করতে হচ্ছে, যেখানে তার সঙ্গী এমন একজন যাকে তিনি কয়েক মুহূর্ত আগে দেখেছেন মাত্র। আর তার পাশ দিয়ে ইন্সপেক্টর সরকেল কাঠগড়ায় এসে দাঁড়ান। শপথ বাক্য পাঠ করার পর অনেকে তার দিকে এগিয়ে আসে। আচ্ছা সরকেলবাবু, আপনি তো অধ্যাপক সুকান্ত সেনের হত্যা রহস্যের ইনভেস্টিগেটিং অফিসার, তাই না? হ্যাঁ, আমি ইন্সপেক্টর অনুপ সরকেল, আমি এই কেসটা দেখছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা সরকেলবাবু, একটা কথা আমাকে বলুন, আপনার কাছে থানাতে যখন প্রথম ফোনটা আসে তখন নিশ্চিতভাবেই আপনি খুনের জায়গায় গিয়েছিলেন। সেখানে গিয়ে কি দেখলেন? হ্যাঁ, আমি সেখানে গিয়েছিলাম। আসলে চিত্রাঙ্গদা রিসর্ট থেকে আমাকে ফোনটা করেছিলেন ওখানকার ম্যানেজার। তিনি আমাকে বলেন তাদের একটা রুম থেকে কারো ভয়ানক চিৎকারের শব্দ পাওয়া গেছে, আমি যেন যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছাই। তারপর ম্যানেজার বাবুর ফোনটা পেয়েই আপনি সেখানে গেলেন, কি তাই তো? অবশ্যই, এই এলাকায় কোনো ঘটনা ঘটলে তার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যখন আমার, তখন আমাকে তো যেতেই হবে। সে তো বটেই। তা সেখানে পৌঁছে কি দেখলেন? আমি যখন সেখানে পৌঁছই ততক্ষণে যাওয়ার হয়ে গেছে। ম্যানেজার বাবুর সঙ্গে আমি সেই নির্দিষ্ট ঘরটায় গেলে দেখি অধ্যাপক সুকান্ত সেন বিছানার উপর চিৎপাত হয়ে পড়ে আছেন, আর ওই ঘরের একটা কোনায় সৌমি চ্যাটার্জি জবুথুবু হয়ে বসে আছে। ওর হাতে একটা ধরা বড় ফল কাটার ছুরি, তাতে তখনও রক্ত লেগে রয়েছে। সেটাই কি মার্ডার ওয়েপন? কেন, তাতে কি আপনার কোনো সন্দেহ আছে নাকি? না, ঠিক সন্দেহ নয়, শুধুমাত্র নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করছি। হ্যাঁ, সেটাই মার্ডার ওয়েপন। ওটা দিয়েই সৌমি কুপিয়ে খুন করেছিল ডক্টর সুকান্ত সেনকে। ওই ছুরিতে সৌমির হাতের ছাপও আমরা পেয়েছি।
সেই সমস্ত তথ্য প্রমাণ আমরা ফরেন্সিক টেস্টের জন্য পাঠাই এবং সেখান থেকে ব্যাপারটা প্রমাণিত হয়। হ্যাঁ, ফরেন্সিক টেস্টের রিপোর্ট আমি দেখেছি। সেখানে ওই ছুরির হাতলে হাতের ছাপটা যে সৌমির, আর ওই ছুরির ফলায় লেগে থাকা রক্তের নমুনা যে অধ্যাপক সুকান্ত সেনের, সেটা প্রমাণিত হচ্ছিল বটে। যাক অনিকেত বাবু, সেটা যে প্রমাণিত সেটা মানছেন। তাহলে তাহলে সৌমি যে সুকান্ত বাবুকে খুন করেছে সেটা মেনে নিতে আপনার অসুবিধে কোথায়? না, অসুবিধে কোথাওই নেই, তবে ব্যাপারটা একটু গুছিয়ে নিতে পারলে কোনো একটা সিদ্ধান্তে আসতে একটু সুবিধে হতো। সেই জন্যই আমি সরকেলবাবুর কাছ থেকে কথাগুলো জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা সরকেলবাবু, আপনি নিশ্চয়ই ওই পরিস্থিতিতে সৌমিকে গ্রেফতার করেন? হ্যাঁ, আমি ওকে ওখান থেকে গ্রেপ্তার করি। তারপর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেই সৌমি দেবী নিজের মুখেই পুরোটা স্বীকার করেন। আচ্ছা, সৌমি দেবী ঠিক কী স্বীকার করে? অধ্যাপক সুকান্ত সেনকে ওই খুন করেছে, এই কথা সৌমি দেবী নিজের মুখে স্বীকার করেছে? অবশ্যই ও তা স্বীকার করে, আরও জবানবন্দি লেখা কাগজে নিজের হাতে সইও করে, আর জবানবন্দির আসল কপি আদালতের কাছে পেশও করা হয়েছে। মাননীয় ধর্মাবতার, আপনি ওর সেই জবানবন্দি নিজে পড়ে দেখলেই বুঝতে পারবেন তাতে সৌমি চ্যাটার্জি নিজেই স্বীকার করেছে যে অধ্যাপক সুকান্ত সেনকে ও নিজের হাতে খুন করেছে। আমার জানা নেই এরপর কোনো প্রমাণ অবশিষ্ট থাকে কিনা যাতে সৌমি দেবী খুনি প্রমাণিত করতে কোনো অসুবিধা হতে পারে। সে তো ঠিকই। আচ্ছা সরকেলবাবু, একটা কথা আমাকে বলুন তো, এই যে অধ্যাপক সুকান্ত সেন খুন হলেন, এর কারণ কিছু আপনারা অনুসন্ধান করেছেন? এতে কোনো দ্বিমত আমাদের কারোর আছে কি যে সৌমি দেবী অধ্যাপক সুকান্ত সেন একজন ছাত্রী, আর পরীক্ষায় নাম্বার থেকে শুরু করে অন্যান্য আরও অনেক রকম সুবিধার জন্য আজকাল অনেক ছাত্রছাত্রীরা এই সমস্ত অধ্যাপকদের অনেক কাছাকাছি আসার এবং ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। এক্ষেত্রেও সৌমি দেবী সেরকমই কিছু একটা করেছিলেন, আর অধ্যাপক সেন তাদের সাহায্য না করে সৌমি দেবী তার কাছে প্রত্যাখ্যাতা হয়ে শেষ করার পরিকল্পনা করে। আর হোটেলের ঘরে সেই সুযোগ পেয়ে যাওয়ায় সৌমি দেবী দ্বিতীয়বার ভাবেননি, টেবিলের ওপর রাখা ফল কাটার ছুরি দিয়ে তিনি কোপিয়ে হত্যা করেন অধ্যাপক সেনকে। ও বাহ, খুব ভালো। আচ্ছা ইন্সপেক্টর সরকেল, আপনি ঠিক কখন চিত্রাঙ্গদা রিসর্টে পৌঁছেছিলেন? ওই তো ওখানকার ম্যানেজারবাবু আমাকে ফোন করলেন সন্ধ্যা 7:45 নাগাদ। তারপর আমার থানা থেকে রিসর্ট অবধি পৌঁছাতে যেটুকু সময় লাগে, খুব বেশি হলে আর 10 থেকে 15 মিনিট। তার মানে ওই ওই 8টার মধ্যে, ঠিক তাই তো? সহজ অঙ্ক তো সেরকমই বলে অনিকেত বাবু। হ্যাঁ, সেটা তো ঠিকই। আচ্ছা সরকেলবাবু, আমার আপাতত আর আপনাকে কিচ্ছু জিজ্ঞাসা করার নেই। আর অমিতেশবাবু, আপনি চাইলে সরকেলবাবুকে প্রশ্ন করতে পারেন। সরকারি পক্ষের আইনজীবী মাথা নেড়ে কোনো সওয়াল করতে চান না বলায় ইন্সপেক্টর সরকেল কাঠগড়া থেকে নেমে যান। আমি এবার আমার পরবর্তী সাক্ষী হিসেবে হোটেল ম্যানেজার শ্রী সুন্দরলাল পাকড়াশিকে এই এজলাসে ডাকতে চাই। পারমিশন গ্র্যান্টেড। সুন্দরলাল বাবু নাম ধরে কয়েকবার ডাকার পর উনি উঠে সামনে এগিয়ে আসেন। বেশ গোলগাল আকৃতির মানুষ তিনি। কপালে টিপ দেখে তিনি অবাঙালি বলে ভুল হতে পারে বটে, কিন্তু কথাবার্তা শুনে মনে হলো সম্পূর্ণ বাঙাল। আর অনিকেত সেইভাবেই ওর কথা শুরু করল। সুন্দরলাল বাবু, আপনাকে দেখে আমি প্রথমে অবাঙালি বলেই মনে করেছি। আপনি কি বাংলা ভাষায় স্বাচ্ছন্দ্য? কি বলছেন স্যার? আমি একজন বিশুদ্ধ বাঙালি। হ্যাঁ, আমাদের হোটেল মালিক অবাঙালি হওয়ায় সকাল সকাল তাদের মতো করে পুজো করে তিলক করতে হয়, তাই আপনার হয়তো মনে হয়েছে আমি অবাঙালি। তবে আপনি বিশুদ্ধ বাংলায় কথা বলতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, ধন্যবাদ। আমার আপনাকে একটাই প্রশ্ন করার আছে। আপনি তো সেদিন থানায় ফোনটা করেছিলেন, তাই না? আচ্ছা, সেদিন ঠিক কী হয়েছিল যদি আপনি মহামান্য আদালতকে একটু বলেন। দেখুন স্যার, আমি খুনটা নিজের চোখে হতে দেখিনি। সেদিন সন্ধ্যাবেলাতেই আমাদের হোটেলে অধ্যাপক সুকান্ত সেন এবং তার আর 2 ছাত্রী এসে 2টো ঘর ভাড়া নেন। একটায় প্রফেসর থাকবেন, অপরটায় তার 2জন ছাত্রী থাকবে বলে। এই 2জন ছাত্রীর মধ্যেই একজন ছাত্রী হলেন সৌমি দেবী, কি তাই তো? হ্যাঁ, একজন সৌমি দেবী আর একজনের নাম অনিন্দিতা বসু। তারা যখন রুম ভাড়া নেন তখন আমি রিসেপশনে ছিলাম।
আমি তাদের আধার কার্ডের নাম ঠিকানা এন্ট্রি করি, তাই তাদের নাম এখনও আমার মনে আছে। আচ্ছা, তাদের হোটেলের রুম নেওয়ার কারণ কি বলেছিলেন? তারা বলেছিলেন অনেক ভোরে কলকাতা থেকে তাদের ফ্লাইট ধরার আছে, সেই কারণেই তারা আগের দিন সন্ধ্যাবেলা বহরমপুর থেকে কলকাতায় চলে আসেন আর আমাদের হোটেলে ওঠেন শুধুমাত্র রাতটুকু কাটাবার জন্য। অথচ সেই রাতের মধ্যেই কি ভয়ঙ্কর ঘটনাটা একটা ঘটে যায়। হ্যাঁ, সে তো ঠিকই। আচ্ছা, আপনি ঠিক কিভাবে বুঝতে পারলেন যে প্রফেসর সুকান্ত সেন খুন হয়েছেন? ঘটনাটা প্রথমে ঘটতে দেখে আমাদের হোটেলের একজন ওয়েটার। প্রফেসর সেন কফি অর্ডার করলে সেই ওয়েটার কফিগুলো নিয়ে ঘরে যায়। তখনই সে গিয়ে দেখে ওই কাণ্ড। প্রফেসর সেন বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন, আর ঘরেরই এক কোনায় হাতে ছুরি নিয়ে ওই মেয়েটি দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপছে। সেই ওয়েটারটি চিৎকার করে আমায় ডাকলে আমি সেখানে ছুটে যাই, আর সেই একই দৃশ্য দেখতে পাই। আর তারপরেই আমি থানায় ফোন করে ব্যাপারটা জানাই। আচ্ছা সুন্দরলাল বাবু, একটা কথা আপনি বলুন তো। আপনি বললেন প্রফেসর সুকান্ত সেন 2 কাপ কফি অর্ডার করেছিলেন, তাই তো? হ্যাঁ, 2 কাপ কফি। 2 কাপ কফি নিজেই খাবেন বলে কি, তাই তো? সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। খুব সম্ভবত 1 কাপ নিজের জন্য আর 1 কাপ তার কোনো এক ছাত্রীর জন্য। আর খুব সম্ভবত সেটাই সৌমি দেবী, কারণ তিনি ওই সময় ঘরে ছিলেন। আচ্ছা, মনে হয় পড়াশোনার কাজে কিছু আলোচনা করবেন বলেই তিনি সৌমিকে ঘরে রেখেছিলেন, তাই না? সেটা আমি কি করে বলবো উকিলবাবু, তবে সেটা হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, আমি ধরে নিলাম প্রফেসর সুকান্ত সেন পড়াশোনার কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবেন বলে সৌমিকে নিজের ঘরে ডেকে নিলেন, আর ঠিক সেই মতোই 2 কাপ কফিও অর্ডার করলেন। কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে অনিন্দিতা পাশের ঘরে থাকা সত্ত্বেও তাকে ডাকলেন না। তার মানে সৌমি আর অনিন্দিতার মধ্যে প্রফেসর সেন সৌমিকে কিছুটা বেশি পছন্দ করতেন, তাই তো? ভাই অনিকেত, আপনি মাননীয় আদালতকে কি কফির গল্প শোনাচ্ছেন? আমরা কেউই তো কিছু বুঝতে পারছি না। তবে আপনি যেদিকে যেতে চাইছেন তার একটা অন্য মানেও হতে পারে। এরকমও হতে পারে প্রফেসর সুকান্ত সেন হয়তো অনিন্দিতাকেই পছন্দ করতেন বেশি, সে কারণে তিনি ঘরে অনিন্দিতাকে ডেকে নেন পড়াশোনার কোনো ব্যাপার আলোচনা করার জন্য। আর একই ঘরে থাকার কারণে সৌমিও সেটা জানতে পারে। আর প্রফেসর সুকান্ত সেন ওকে না ডেকে অনিন্দিতাকে ডাকায় সৌমি ঈর্ষাবশত প্রফেসরের ঘরে চড়াও হয়, আর তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। আর সেই বাকবিতণ্ডা থেকেই রাগ করে ফল কাটার ছুরি দিয়ে প্রফেসর সেনকে খুন করে সৌমি দেবী। এটাই বলতে চাইছেন তো আপনি? শুধু আমি নই, এখানে উপস্থিত সকলেই বোধহয় সেটা বুঝতে পারছেন। শুধু পারছেন না আপনি, আর সেই কারণেই আপনি আমাদের বৃথা সময় নষ্ট করছেন। মাননীয় ধর্ম অবতার, একটা ব্যাপার দয়া করে নোট করুন। প্রফেসর সুকান্ত সেন এবং তার 2 ছাত্রী চিত্রঙ্গদা রিসর্টে চেক ইন করেন ঠিক সন্ধ্যে 7টা নাগাদ, আর তার ঘণ্টাখানেকের মধ্যেই ঘটনাটা ঘটে। পুলিশ তার রিপোর্টে লিখেছে, ঘরে যেখানে সুকান্তবাবুর মৃতদেহ পাওয়া যায় তার পাশে একটি অর্ধেক ভর্তি মদের বোতল এবং 2টি গ্লাস পাওয়া গিয়েছিল। সাথে সাথে এটাও সত্যি যে প্রফেসর রিসেপশনে বলে 2 কাপ কফি অর্ডার করেছিলেন। নিশ্চয়ই কোনো মানুষ মদ এবং কফি একসঙ্গে খাবেন না, তাই আমার অনুমান ওই কফির কাপ দুটোর একটাও তার নিজের জন্য ছিল না, ছিল এমন কোনো দুজনের জন্য যারা মদ খাবে না। এখন প্রশ্ন হলো, যদি আমরা প্রাথমিকভাবে ধরেও নিই ওই কফির মগ দুটো অনিন্দিতা এবং সৌমির কথা ভেবেই অর্ডার করা হয়েছিল, তাহলে প্রফেসর সেনের ঘরে সেই সময় আর কে উপস্থিত ছিল যিনি দ্বিতীয় মদের গ্লাস থেকে মদ খাচ্ছিলেন? দারুণ অনিকেত বাবু, দারুণ দারুণ। সাধারণ সত্যকে কিভাবে একটা অতিরঞ্জিত মিথ্যেতে পরিণত করা যায় সেটা আপনি আজ দেখিয়ে দিলেন। যেখানে মার্ডার ওয়েপন রয়েছে তাতে সৌমির হাতের ছাপ স্পষ্ট, আর ওই ঘরে ওই সময় সৌমিকে সেই ছুরি হাতে গ্রেপ্তার করা হয়েছে। তা সত্ত্বেও আপনি অন্য গল্প তৈরি করে মাননীয় আদালতকে ভ্রমিত করার চেষ্টা করছেন। হ্যাঁ, লজ্জা হওয়া উচিত আপনার, লজ্জা। হুজুর, কোনটা ভ্রম আর কোনটা অতিরঞ্জিত মিথ্যে
সেটা তখনই আমরা জানতে পারবো যখন সত্যটা আমাদের সামনে আসবে। আপনি দেখুন, পুলিশের বিবরণীতে পরিষ্কার লেখা আছে সেখানে 2টো অর্ধপূর্ণ মদের গ্লাস পাওয়া যায়। আমি শুধুমাত্র আপনাকে এইটুকু খেয়াল করে দেখতে বলবো মাত্র। অবজেকশন ওভার রুলড। অমিতেশবাবু, আপনি দয়া করে অনিকেতবাবুকে ওনার সওয়াল জবাব সম্পূর্ণ করতে দিন। আমি দুঃখিত ধর্মাবতার, আমি আর কিচ্ছু বলবো না। আমরা বরং এই নতুন কফি আর মদের গল্পে কিছুক্ষণ মেতে থাকি। ধন্যবাদ অমিতেশবাবু। আচ্ছা সুন্দরলাল বাবু, আপনাকে আর একটা প্রশ্ন করব। প্রফেসর সুকান্ত সেন যখন ওই হোটেলে এসে উঠেছিলেন তখন কি আর কেউ তার সাথে দেখা করতে এসেছিলেন? কই না তো, তারা তো কিছুক্ষণই মাত্র ছিলেন। আর সব কিছু ঠিকঠাক চললে তারা পরদিন ভোর রাত্রে চেক আউট করে চলেও যেতেন। আমাদের থেকে এয়ারপোর্ট পৌঁছে দেওয়ার জন্য একটা গাড়িও বুক করে রেখেছিলেন ভোর ঠিক 4টের সময়। আচ্ছা তাই? আচ্ছা কে গাড়িটা বুক করেছিলেন? হোটেলের রুমে চেক ইন করার পরপরই প্রফেসর সেনের ঘর থেকে একটা ফোন আসে আমাদের রিসেপশনে। তখনই গাড়ির কথা বলা হয়, আর আমরাও সঙ্গে সঙ্গে একটা গাড়ির ব্যবস্থা করে দিই। আচ্ছা কটা নাগাদ ফোন আসে? ওই সন্ধ্যা 7:20 থেকে 25-এর মধ্যে। কে, প্রফেসর সেন নিজেই ফোন করেছিলেন? না, যিনি ফোন করে গাড়িটা বুক করতে বলেন তিনি একজন মহিলা ছিলেন, খুব সম্ভবত প্রফেসরের কোনো একজন ছাত্রী। তবে তার মিনিট 2-এর মধ্যেই আমরা যখন ফোন করে এই গাড়িটার কথা জানাই তখন প্রফেসর নিজেই ফোনটা তুলেছিলেন। তার মানে ওই সন্ধ্যা 7:20-25 নাগাদ তার ছাত্রীরা মানে অনিন্দিতা আর সৌমি বা ওদের মধ্যে কমপক্ষে একজন প্রফেসরের ঘরে ছিল যে গাড়ি বুকিংয়ের জন্য ফোনটা করেছিল, তাই তো? হ্যাঁ, একদমই তাই। তবে সে সময় ঘরে একজন ছাত্রী ছিল নাকি 2জন ছাত্রী ছিল সেটা আমার ঠিক জানা নেই। আচ্ছা, হ্যাঁ সে তো ঠিকই। অনেক ধন্যবাদ সুন্দরলাল বাবু। অমিতেশবাবু, আপনি যদি চান সুন্দরলাল বাবুকে কিছু সওয়াল করবেন তাহলে করতে পারেন। ধন্যবাদ। তবে আমার মাননীয় আদালতকে ভুল পথে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই। তবুও সুন্দরলাল বাবু যখন এখানে উপস্থিত আছেনই তখন আমি তাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলুন, কি জানতে চান? আপনি সেদিন ওই ঘরে গিয়ে কি দেখেছিলেন সেটা আপনি আদালতকে জানান, তাহলে এই কেসটার ব্যাপারে আর কোনো সন্দেহই কারোর মনে থাকবে না। আমি তো একটু আগে এই কথাটা বললাম স্যার। সে ওইটার যখন চিৎকার করে আমায় ডাকে আমি প্রায় ছুটে সেই ঘরে যাই, আর গিয়ে দেখি প্রফেসর রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে, আর তার পাশে সৌমি দেবী দাঁড়িয়ে, তার হাতে সেই রক্তমাখা ছড়িটা ধরা, আর তিনি তখন থরথর করে কাঁপছিলেন। কারেক্ট, ঠিক এই রকম বর্ণনাই পুলিশের রিপোর্টে দেওয়া আছে, আর সেটা আদালতে পেশ করাও হয়েছে। এবার অনিকেতবাবু, আপনি দয়া করে বলবেন কি এখনও সৌমিকে খুনি বলে মেনে নিতে আপনার কোনো অসুবিধে আছে কি না? অমিতেশবাবু, আপনার অভিজ্ঞতা এবং জ্ঞানের কাছে আমি একজন নিতান্তই শিক্ষার্থী মাত্র। তাই আপনি যেটা মন থেকে মেনে নিতে পেরেছেন সেটা আমাকে যে মানতেই হবে সে কথা আমি জানি। আপনাকে আদর্শ মেনেই তো আমার এই আইনজীবী পথে আসা। তবে কি জানেন তো, এই সুকান্ত সেন হত্যা মামলার ফাইলগুলো পড়তে গিয়ে আমার মনে কয়েকটা সন্দেহের জন্ম নেয়। তবে কি জানেন তো, এই সুকান্ত সেনের হত্যা মামলার ফাইলগুলো পড়তে গিয়ে আমার মনে কয়েকটা সন্দেহের জন্ম নিয়েছিল, আর সেই জন্যেই আমার এখানে আসা। তবে যতবারই এই কেসটার ব্যাপারে শুনেছি ততই আমার মনের মধ্যে কয়েকটা প্রশ্ন আরও জটিলভাবে রহস্যের বাতাবরণ তৈরি করছে। এই যেমন ধরুন না, আশা করি এতক্ষণে এই আদালতে উপস্থিত কারোর এটা বুঝতে অসুবিধে নেই যে ওই সময় প্রফেসর সুকান্ত সেন আর সৌমি দেবী ছাড়া অন্তত একজন ওই ঘরে উপস্থিত ছিলেন। অবশ্য সেটা দুজনও হতে পারে। আর সেই কারণেই এই মানুষটাকে না জানা পর্যন্ত আমি এই কেসটার সিদ্ধান্ত নিতে পারছি না। সে কে ছিল বা ওই সময় প্রফেসরের ঘরে কি করছিল সেটা জানা ভীষণ প্রয়োজন, আর সেটা বলতে পারেন একমাত্র সৌমি দেবীর নিজে।
কথাটা বলেই বিদ্যুতের গতিতে অনিকেত মহামান্য বিচারকের দিকে তাকিয়ে বলে ওঠে, ধর্মাবতার, আমি এই মুহূর্তে একবার সৌমি দেবীকে জেরা করতে চাই। যদি আপনি অনুমতি দেন তাহলে খুব সুবিধা হয়। পারমিশন গ্র্যান্টেড। আপনি বোধহয় জানেন না যে সৌমি দেবী পুলিশের কাছে নিজের জবানবন্দি দেওয়ার পরে পরিষ্কার জানিয়েছে যে এরপরে ও এই কেসের ব্যাপারে একটা কথাও বলবে না। আপনি শুধুই ওকে জেরা করার চেষ্টা করতে চাইছেন। আচ্ছা অমিতেশবাবু, এই ব্যাপারটা আপনার খুব অবাক করা মনে হচ্ছে না? একটা মানুষ যদি খুন করেও থাকে তবে তার একটা নির্দিষ্ট কারণ নিশ্চয়ই আছে, আর সেই কারণটা সামনে না আসলে সৌমিকে যে বিনা বিচারে খুনি বলে মেনে নেওয়া হবে এটা তো সৌমিও জানে। তাহলে ওর শাস্তি তো নিশ্চিত, আর সেটুকু বোঝার ক্ষমতা এবং বিচক্ষণতা নিশ্চিতভাবেই সৌমির আছে। তাহলে সৌমি কেন চুপ করে সব কিছু মেনে নিচ্ছে? আপনার কি মনে হচ্ছে না সৌমি কোনো একটা সত্যকে চাপা দেওয়ার জন্য নিজেই এই অপরাধটা স্বীকার করে নিচ্ছে? আবার একটা নতুন গল্প। আপনার তো অবশ্যই উকিল না হয়ে বাংলা মেগা সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটার হওয়া উচিত ছিল, বেশ নাম করতে পারতেন। নিশ্চয়ই স্যার, আপনার এই পরামর্শটাও আমি মাথায় রাখলাম। যদি এই পেশায় সেভাবে প্রতিষ্ঠিত হতে না পারি তাহলে অবশ্যই ওই দিকেই চেষ্টা করব। তবে আপাতত সৌমি দেবীকে আমি একবার এজলাসে ডেকে কয়েকটা প্রশ্ন করতে চাই। অনিকেতের ডাক শুনে সৌমি ধীর পায়ে কাঠগড়ায় উঠে এলো। ও শপথ বাক্য পাঠ করল, আর শপথ গ্রহণ করার পরের মুহূর্তেই বলে ওঠে, মাননীয় ধর্মাবতার, আমি তো আগেই বলেছি সুকান্ত স্যারকে আমি খুন করেছি। আমি এবং অনিন্দিতা একসঙ্গে পড়াশোনা করলেও সুকান্ত স্যার অনিন্দিতাকেই বেশি প্রাধান্য দিতেন। আমাদের দুজনকে তিনি কন্যার মতো স্নেহ করলেও অনিন্দিতার প্রতি তার স্নেহ ছিল আমার থেকে বেশি। আমি সেটা সহ্য করতে পারতাম না, তাই সেদিন সুযোগ পেয়ে আমি সুকান্ত স্যারকে খুন করি। আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করছি। আপনি আমাকে যা শাস্তির বিধান দেবেন আমি মাথা পেতে নেব। দয়া করে আমাকে আর এ ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না। আপনি কোর্টে দাঁড়িয়ে যা বলছেন সবটা সম্পূর্ণ সজ্ঞানে বলছেন এবং কারোর প্ররোচনায় এসে বলছেন না তো? আমি সম্পূর্ণ সজ্ঞানেই কথাগুলো বলছি, আর আমার ওপরে কারোর কোনো চাপ নেই। আমি সম্পূর্ণ সজ্ঞানেই আমার অপরাধ স্বীকার করছি স্যার। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আপনি যখন নিজেই নিজের অপরাধ স্বীকার করে নিয়ে বলছেন যে আপনি প্রফেসর সুকান্ত সেনকে খুন করেছেন, তখন তো আমাদের আর কিছু বলার নেই। তবে মাননীয় বিচারক মহাশয় তার অন্তিম বিচার শোনানোর আগে আমি আপনাকে কটা প্রশ্ন করতে চাই। কিন্তু আমি আপনার কোনো কথার উত্তর দিতে চাই না আমি কোনো উত্তর দিতে। আমার মনে হয় নিজে উপাযাচক হয়ে আমাদের সাহায্য করতে আসার থেকে এই খেলাটা আপনি এবার বন্ধ করুন। অনেক হয়েছে, এবার সম্পূর্ণ ব্যাপারটাই সত্যি আমার বিরক্ত লাগছে। আপনি কাকে বাঁচানোর চেষ্টা করছেন সৌমি দেবী?